শুনিস কিন্তু প্রত্যেকে মন দিয়ে শুনবি, কারণ এই চ্যাপ্টারে কিন্তু 10টা নাম্বার আসবে। চ্যাপ্টারের নাম কি? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। কি বললাম? চ্যাপ্টারের নাম হচ্ছে রেসিডেন্সিয়াল। আমি বইয়ের নোট পড়াচ্ছি না, হ্যাঁ, আমি আমার নোট পড়াচ্ছি। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। চ্যাপ্টারের নাম কি বললাম বল? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। ঠিক আছে তো? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে কি দেখা থেকে বলি। দেখবি আমাদের দেশে শুনছিস তো, আমাদের দেশে প্রচুর মানুষ জন্মগ্রহণ করে এই দেশে। আচ্ছা, সিটিজেন নাম, সিটিজেন কাকে বলে? সিটিজেন কাকে বলে? যারা আজকে ধর আমি তো ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে? আজকে ধর আমি তো ইন্ডিয়ান, তোরা তো সবাই ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু এবার দেখ, যে ইন্ডিয়ান সিটিজেন সে ইন্ডিয়ান রেসিডেন্ট নাও হতে পারে। গল্পটা বলতে পারি না? তার আমার পাড়ায় এরকম অনেক লোক আছে, জন্ম তো এই দেশে, কারণ ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু চাকরির সূত্রে থাকে ইউএসএ, চাকরির সূত্রে কেউ থাকে কানাডায়, চাকরির সূত্রে কেউ থাকে মেলবোর্ন মানে অস্ট্রেলিয়ায় থাকে। তার মানে কি, বছরের পর বছর ধরে, মাসে মানে ধর বছরে হয়তো পুজোর সময় এখানে হয়তো আসলো, হয়তো পুজোর সময় আসলো, 1 মাস থাকলো, আবার চলে গেল। গল্প বুঝবি কিন্তু, তারপর চ্যাপ্টার পড়াও পড়ে। ধর আমার পাড়ায় এরকম আছে, পুজোর সময় পুজো হচ্ছে তখন 1 মাস ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে আসে, তারপর আর আসলো না, আবার পরের বছর এরকম করছে। তার মানে কি, তোর পুরো 12 মাসের মধ্যে 1 মাস এখানে থাকলো, পুরো 11 মাস বাইরে বিদেশে থাকলো। তাহলে ও কি ফরেনের সিটিজেন হলো? ফরেনের সিটিজেন হলে ওখানে অ্যাপ্লাই করতে হবে, জানিস তো? ফরেনের সিটিজেন আর ফরেনের সিটিজেনশিপ অত সহজে পাওয়া যায় না। বিদেশের সিটিজেন অত সহজে পাওয়া যায় না, ওখানে অ্যাপ্লাই করে। আমি যত শুনেছি, তোর যেমন একটা দেশে আছে, যদি তুই সেই দেশের নাগরিককে যদি বিয়ে করো, তাহলে তুমি তাড়াতাড়ি সিটিজেনশিপ পেয়ে যাবে। ঠিক আছে? আমার এক স্টুডেন্ট আছে, ও মেলবোর্নে থাকে, ও 8 বছর ধরে হয়ে গেছে, ও এখনো ওই দেশের সিটিজেনশিপ পাইনি, হয়তো এর মধ্যে পাবে শুনে যাচ্ছে। না, ও মেলবোর্নে আছে, পাইনি। কিছু নিয়ম থাকে, অনেক কিছু নিয়ম, রুলস এন্ড রেগুলেশন থাকে। তো ওই দেশের সিটিজেনশিপের কি রুল আমার জেনে লাভ নেই, আমার তো এই সিলেবাসে এই বিষয় নয়। ঠিক আছে তো? তো মেন ব্যাপারটা আমি ওটাই বলছি, যে না, আমি তোকে বলছি সিটিজেন আর রেসিডেন্ট মধ্যে ডিফারেন্সটা বলছি। সিটিজেন আর রেসিডেন্ট মধ্যে ডিফারেন্স বলছি। সিটিজেন মানে কি? সিটিজেন যেমন দেখ, সিটিজেন আর রেসিডেন্ট, রেসিডেন্ট আলাদা। রেসিডেন্ট কি বছর বছর চেঞ্জ হয়, রেসিডেন্ট বছর বছর চেঞ্জ হয়, সিটিজেন বছর বছর চেঞ্জ হয় না। বুঝতে পারলি কি বললাম? সিটিজেন বছর বছর চেঞ্জ হয়। এই যেমন তোকে বলছি, এই ধর ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, অনেকে ক্রিকেট খেলা দেখে বোঝে। দেখবি ইংল্যান্ডের এখন যে ক্যাপ্টেন, টেস্ট টিমের ক্যাপ্টেন বেন স্টোকস, ওর জন্ম নিউজিল্যান্ডে, কিন্তু খেলে ইংল্যান্ডে হয়। দেখবি ওদের দেশে, ইংল্যান্ডে একটা বল করে, এখন খেলা হচ্ছে, যারা খেলাধুলা ফলো করা জানে, ওই জোফরা আর্চার বলে একটা প্লেয়ার, ও হচ্ছে জন্ম ওয়েস্ট ইন্ডিজের। ও খেলে হচ্ছে কোন দেশে জানিস তো? ও ইংল্যান্ডের হয়ে খেলে। এরকম অনেক অনেক লোক আছে, জন্ম এক দেশে, খেলছে আরেক দেশে। ঠিক আছে তো? মানে সিটিজেনশিপ চেঞ্জ করে নিয়েছে, বুঝলে? সিটিজেনশিপ চেঞ্জ করে নিয়েছে। আমাদের দেশের নিয়ম আছে, আমাদের দেশের নিয়ম এটা হয়, আমাদের দেশে আইন এটা পারমিশন দেয় না। আমাদের দেশের আইন পারমিশন দেয় না, যে আমাদের দেশের আইন হচ্ছে অন্যান্য দেশে ডুয়েল সিটিজেনশিপ থাকে, কিন্তু আমাদের দেশে হবে না। আমাদের দেশে এত বড় জনসংখ্যা হবেই না। ঠিক আছে তো? যাই হোক, যেটা বলছি আসল জিনিসে আসি। ওই সমস্ত নিয়ে আলোচনা করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো এগুলো বলছি না, আমি যেটা বলছি সেটা দেখ কি বলছি। তাহলে আমি কি জানতে পারি আজকে? মানে আমি তোকে বলছি, সিটিজেন আর রেসিডেন্ট দুটো কি এক জিনিস? এই যেমন ধর আমার বাড়ির পাশে, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি একটা ছেলে, ও এখন কানাডায় আছে। ও কানাডায় আছে, লাস্ট টাইম এসেছিল আমার যত মনে আছে 1 বছর। আচ্ছা, আমার পাশের বাড়ি, তার পাশের বাড়ি একটা ছেলে, ও এখন কানাডায় থাকে। ঠিক আছে তো? কানাডায় ও চাকরি করে। ঠিক আছে, ও একটা আইটি সেক্টরে চাকরি করে, আইটি কোম্পানি চাকরি করে কানাডায়। ঠিক আছে তো? ওর লাস্ট 1 বছর আগে এসেছিল, 7 দিন ছিল, তারপর চলে গেছে। 7 দিন থেকে ও চলে গেছিল, বুঝতে পারলি তো? 7 দিন থেকে চলে গেছে, তার মানে কি, ওকে যদি বলা হয় ও কোন দেশের লোক, কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, ও কিন্তু হয়নি কানাডা সিটিজেনশিপ নেয়নি, আর নেবেও না। ও ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু ও কিন্তু এই দেশের রেসিডেন্ট হচ্ছে। তাহলে ব্যাপার আছে, আমাদের দেশের রেসিডেন্ট হতে গেলে দেখ, আমাদের দেশের যারা সিটিজেন তারা যে আমাদের দেশের রেসিডেন্ট হবে কোনো কথা নেই। বুঝতে পারলি কি বলে? আজকে ধর না, তুই পড়াশোনা করছিস, পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, তুই এখন বিদেশে চলে গেলি, বিদেশে গিয়ে চাকরি করছিস। এবার তোর এখানে ফ্যামিলি আছে, তুই মাঝে মাঝে দেখতে আসলি, ধর আসলি 1 মাস 2 মাস থাকলি, চলে গেলি। এখন তোকে যদি বলে, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোন দেশের সিটিজেন, তুমি ইন্ডিয়ান নাকি তুমি এখন যে ইংল্যান্ডে আছে ইংল্যান্ডের সিটিজেন, না আমি ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু কর্মসূত্রে আমি ইংল্যান্ডে আছি। ব্যাপারটা বুঝতে পারছিস কি বললাম? এই যেমন দেখ না, এখন বিরাট কোহলি এখন কিন্তু ইংল্যান্ডেই মোটামুটি শিফট হয়ে গেছে, লন্ডনে শিফট হয়ে গেছে। ঠিক আছে তো? তাহলে ওকে যদি বলে তুমি কি ইংল্যান্ডের লোক, না না, ও ইন্ডিয়ান সিটিজেন, ও ইন্ডিয়ান সিটিজেন। এবার প্রশ্ন হচ্ছে, কোন একজন ইন্ডিয়ান সিটিজেন
মানে কেউ তার ভারতীয় নাগরিক, ঠিক আছে, ভারতীয় নাগরিক, সে তুমি কোন দেশের রেসিডেন্ট সেটা আলাদা, রেসিডেন্ট আলাদা। রেসিডেন্ট আলাদা জিনিস, রেসিডেন্টের কিছু নিয়ম আছে যে তুমি যদি এতদিন যদি ভারতবর্ষে থাকো তাহলে তোমাকে বলা হয় ভারতবর্ষের রেসিডেন্ট, আর তুমি যদি এতদিন ভারতবর্ষে না থাকো ভারতবর্ষের রেসিডেন্ট বলা হবে না। তাহলে ডিফারেন্স বুঝতে হলে রেসিডেন্ট আর সিটিজেন, রেসিডেন্ট আর সিটিজেন এক নয়, রেসিডেন্ট আর সিটিজেন কিন্তু এক নয়। এবার ধর কোনো বিদেশের লোক আমাদের দেশে থাকে, বিদেশের লোকও তেমনি আমাদের দেশে থাকে, এই কত খেলাধুলা করতে আসে থাকে। তো বিদেশের লোক ধর একজন ইংল্যান্ডের সিটিজেন, সিটিজেন ইংল্যান্ডের, কিন্তু আমার দেশের রেসিডেন্ট হতে পারে। তার মানে কেন আমাদের দেশের রেসিডেন্টের নিয়ম কি? আমাদের দেশের যে ভারত সরকার একটা নিয়ম করেছে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা নিয়ম করেছে যে আমাদের দেশে তুমি যদি এত বছর থাকো তাহলে তোমাকে রেসিডেন্ট দেবে, সে তুমি দেশের সিটিজেন হও বা বিদেশের সিটিজেন হও। বোঝা গেল গল্পটা কি বললাম? যেমন আজকে আমাকে এই বলে, স্যার আপনি কোন দেশের রেসিডেন্ট? আমি ইন্ডিয়ান রেসিডেন্ট, আমি ইন্ডিয়ান রেসিডেন্ট, ঠিক আছে, আমি রেসিডেন্ট ইন্ডিয়ান, আমার সিটিজেন ইন্ডিয়ান। ব্যাপারটা বুঝতে পারি তো? কারণটা কি, আমি তো দেখ কখন এই গল্পগুলো আসবে যখন তুই দেশ ছেড়ে বাইরে থেকে যাবি, তখনই এই ব্যাপারগুলো আসে। তো আমরা যখন অঙ্ক করবো পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে তোকে কি বুঝতে পারলাম যে আমি এতক্ষণ ধরে এটাই পড়ালাম যে তোকে কি পড়ালাম, সিটিজেন আর রেসিডেন্ট দুটো জিনিস কি এক জিনিস? যদি বুঝতে অসুবিধা তাহলে বলবি, আমি আরো সুন্দর সুন্দর এক্সাম্পল একটা দেবো। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সিটিজেন আর রেসিডেন্ট দুটো জিনিস কি এক, না দুটো জিনিস এক নয়, সিটিজেন আলাদা। তুই ভাব না, ধর ইংল্যান্ডের লোক এসে আমার দেশে ভোট দিতে পারবে? দিতে পারবে ভোট? দিতে পারবে না। কেন দিতে পারবে? সিটিজেন না, সিটিজেন না, ও রেসিডেন্ট, রেসিডেন্টরা ভোট দিতে পারে না। রেসিডেন্ট হলেই হবে না, সিটিজেন হতে হবে, ঠিক আছে? তো দেখ তাহলে কি বললাম, সিটিজেন আর রেসিডেন্ট এক নয়। তো যদি কখনো এবং শিখেও যায় সিটিজেন রেসিডেন্ট জিনিস কি এক না, এক নয়। দেখ এবার কি বলছে, এই যে আমাদের দেশে যত মানুষ আছে, গভর্নমেন্টকে তো আমরা সবাই ট্যাক্স দিই, শুনছিস তো এদের টাকা, আমি তো গভর্নমেন্টকে ট্যাক্স দিই, এবং সবাই গভর্নমেন্টকে ট্যাক্স দেয়। তা গভর্নমেন্টকে আমি ট্যাক্স দেবো কত টাকা, ডিপেন্ড, এই জন্য ট্যাক্স দিতে হবে, তাদের জানতে হবে আমি কি ধরনের রেসিডেন্ট, আমি কি ধরনের রেসিডেন্ট। যেমন সত্যি কথা বলতে আমি কি ধরনের রেসিডেন্ট, আমি অর্ডিনারি রেসিডেন্ট, আমি অর্ডিনারি রেসিডেন্ট। অর্ডিনারি কাকে বলে, যে দেশ থেকে বেরোই না, ঠিক আছে, অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে, দেশ থেকে বেরোই না বলে আমি তো জাস্ট একটু নর্মাল বললাম, এর মধ্যে ক্লোজ আছে, এর মধ্যে আবার ক্লজ আছে, ঠিক আছে। মানে আমাদের ভারত সরকার বলে দিয়েছে তুমি ভারতে যদি লাস্ট ইয়ারে 182 দিন বলে একটা টার্ম বললাম, 182 ডেজ মানে অ্যাপ্রক্স 6 মান্থ, তুমি যদি ভারতবর্ষে 6 মান্থ বা তার বেশি থাকো লাস্ট ইয়ার, তাহলে তোমাকে বলা হবে তুমি অর্ডিনারি। আমি আরো বলবো, দেখ শুধু এইটুক বললে হয়তো অনেকে এটা শুনবে বলে, না স্যার আরো একটু আছে, আরো বলবো, আমি আস্তে আস্তে বলছি, আমি প্রথম সেন্সেটাকে বলছি একদম ফার্স্ট, যেটা তোর মাথার মধ্যে রাখতে হবে, যে আমাকে যদি বলে তা আমি কি বলো, আমি হচ্ছে এক ধরনের অর্ডিনারি রেসিডেন্ট। কেন অর্ডিনারি রেসিডেন্ট সেগুলো সব এক একটা করে ডিসকাশন করছি, আস্তে আস্তে বলছি, ঠিক আছে। কি লেখা আছে, সেকশন 5 কি বলেছে, লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ড অন নেচার অফ ইনকাম। হ্যাঁ, আজকে আমি গভর্নমেন্টকে কত টাকা ইনকাম ট্যাক্স পে করতে হবে ডিপেন্ড করবে আমার ইনকামের উপর। আমি গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স পে করবো সেটা কিসের উপর ডিপেন্ড করে? আরে তুই গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স পে করবি কিসের উপর ডিপেন্ড করে? তোর ইনকামের উপর। তাই তো লিখেছি, এটা কোন ধারায় বলে, 5 নম্বর ধারায় বলা আছে, ইনসিডেন্স অফ ট্যাক্স ডিপেন্ড আপন। এই ট্যাক্সের যে ইনসিডেন্স এটা কিসের উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। আমি আজকে গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স পে করবো ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, এক তো আমার ইনকামের উপর, এক আমার ইনকামের উপর, ঠিক আছে, আর একটা ডিপেন্ড করে হচ্ছে আমার স্ট্যাটাসের উপর। স্ট্যাটাস বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি কি বললাম? একবার সাপোজ আমার কোনো পরিচিত লোক কানাডা থাকে, তাহলে ওর ইনকাম কোথা থেকে হচ্ছে? কানাডা থেকে হচ্ছে, ঠিক আছে। স্যার ওর থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেবে, ভালো করে বুঝবি, ও কানাডায় থাকে, ওর থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে, নিতে পারে। কানাডায় থাকে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ওর থেকে ট্যাক্স নেবে। ব্যাপারটা বুঝতে হবে তোকে ভালো করে, এই জন্য তোকে শিখতে হবে স্ট্যাটাস জিনিসটাকে। ইনসিডেন্স অফ ট্যাক্স, গভর্নমেন্ট তোমার থেকে ট্যাক্স নেবে কিসের উপর? দুটো জিনিসের উপর বেস করে, তোমার ইনকামটা আর তোমার স্ট্যাটাসটা, ঠিক আছে। ইনকাম দু রকমের হয়, একটা ভারতবর্ষে হয় ইনকাম, আর একটা ভারতবর্ষের বাইরে হয় ইনকাম। এই যে বলছে নেচার অফ ইনকাম, ইনকাম দু রকমের, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। বুঝতে পারছিস তো? এই দেখ সাপোজ আমি তো টিউশন পড়ি টাকা কামাচ্ছি, এটা কোন ইনকাম? এটা ইন্ডিয়ান ইনকাম, এটা ইন্ডিয়ান ইনকাম। আচ্ছা, কেউ ধর চাকরি করছে বিদেশে, কেউ ধর চাকরি করছে বিদেশে, তো ফরেন ইনকাম। সে যে ফরেন ইনকাম করে তার থেকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স নেবে? রুল বলছে হ্যাঁ নিতে পারে, নিতে পারে। সেইগুলো কি পড়বো এখানে? তো এত এত তো তোর কথা বলে বা শিখে লাভ নেই, তুমি যেগুলো আছে তুই এখানে কোনো কোশ্চেন হবে না, এখানে যে রুল আছে রুল তুমি জানতে হবে না,
তুই তো এখনো শিখালি না, তো এখন মাঝখানে তোর বাড়িতে বই খাতা না খুলে শুধু আসবি, দুটো দুটো তিনটে কোশ্চেন করে চলে যাবি, ওর কথা লাভ নেই, বই খাতা খুলতে হবে তোকে। তো তোকে এখানে কি বললাম, আজকে ট্যাক্স কত টাকা আমি দেবো ওটা ডিপেন্ড করবে দুটো জিনিসের উপর, একটা আমার স্ট্যাটাসের উপর আর একটা আমার ইনকামের উপর। একটা স্ট্যাটাসের উপর আর একটা ইনকামের উপর। তার মানে আমি এটা বললাম যে আমার আজকে ইন্ডিয়া মানে কোনো মানুষ কোনো পার্সন যদি ভারতবর্ষে ইনকাম করে তার থেকে যে গভর্নমেন্ট ট্যাক্স নেবে এমন কোনো কথা নেই। তুমি বিদেশে ইনকাম করলো তার থেকে গভর্নমেন্ট ট্যাক্স নেবে, ডিপেন্ড করে তোমার স্ট্যাটাসের, ডিপেন্ড করবে তোমার স্ট্যাটাসের উপর, স্ট্যাটাসটা কি আছে, মাথায় রাখবে স্ট্যাটাসটা কি আছে তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তুমি যদি নন রেসিডেন্ট বলে একটা কথা আসবে তাহলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, তুমি বিদেশি বলো আমি তোর ট্যাক্স দেবো না। নন রেসিডেন্ট হলে পুরোপুরি আমার দেশে এত আসে না, ওই দেশেই থাক, ট্যাক্স নেবো, ব্যাপার আছে ওটাকে করবো, ব্যাপারটা হলো আস্তে আস্তে তোকে জানতে হবে। তাহলে কি বললাম বুঝলি, অনেক দেশ তো ট্যাক্স নেয়ই না, ট্যাক্স ফ্রি ইনকাম অনেক দেশ আছে, অনেক কান্ট্রি ট্যাক্স ফ্রি ইনকাম। ঠিক আছে, তো দেখ তাহলে কি বুঝতে পারলি, তোকে কি শেখালাম যে তুই কত টাকা ট্যাক্স দিবি কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে, তুই কত টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিবি কিসের উপর ডিপেন্ড করে, একটা তোর স্ট্যাটাস আর একটা ইনকাম, একটা স্ট্যাটাস একটা ইনকাম। ইনকাম কত রকমের হয়, ইনকাম দু রকমের, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম, একটা ইন্ডিয়ান ইনকাম একটা ফরেন ইনকাম। ঠিক আছে, আচ্ছা তোর পরীক্ষায় বলতে পারে যে বলো দেখি তুমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কত নম্বর ধারায় বলা আছে, সেই এমসিকিউ দিতে পারে, হ্যাঁ দিতে পারে, এটা দিতে পারে, তার মানলাম দিতে পারে। বলতে পারে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কত নম্বর ধারায় বলা আছে, তুই বলবি 6 নম্বর ধারায় বলা আছে, 6 নম্বর ধারা। ঠিক আছে, হয়ে গেল। এবার বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এন্ড ট্যাক্সেবল ইন ইন্ডিয়া, টু নো হুইচ অফ দ্য ইনকাম আর ট্যাক্সেবল ইন ইন্ডিয়া। আমাদের সিলেবাসে এটাই আছে, শুধু ইন্ডিভিজুয়াল, আমাদের সিলেবাসে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল আছে, কিছু করতে হবে না। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল কাকে বলে, কে ইন্ডিভিজুয়াল, তুই ইন্ডিভিজুয়াল, তুই ইন্ডিভিজুয়াল, তোরা যারা প্রত্যেকে তোরা সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল, মানে তোদের বা আমাদের ইনকামের কথা বলবো, বুঝতে পারলি, যেমন ধর বললাম বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, এরা সব ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এদের রেসিডেন্সিয়াল কার আমাদের সিলেবাসে কি আছে, কার রেসিডেন্সিয়াল শিখতে বলে তোকে, ইন্ডিভিজুয়াল, কার ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল কাকে বলে নিশ্চয়ই বোঝাতে হবে না। এবার দেখ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আচ্ছা তারপর কি লেখা আছে, নর্মালি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস উইথ বলছে উইথ শ্যাল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ফিজিক্যাল প্রেজেন্স অফ ইন দ্য কান্ট্রি, দেয়ার ন্যাশনালিটি এন্ড ডোমিসাইল অফ দ্য ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে নর্মালি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিসের উপর ডিটারমাইন করা হয়, ফিজিক্যালি প্রেজেন্ট ইন দ্য কান্ট্রি। তাহলে কি বললাম আবার বলছি, তোর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়, ফিজিক্যালি তুই কতই দেশে উপস্থিত ছিলি, ফিজিক্যালি কতই উপস্থিত, বুঝতে পারলি, ফিজিক্যালি, আমার কথাটা বলতে পারছিস তো। মানে এই কথা তো হয়তো তোদের সঙ্গে অ্যাপ্লিকেবল হবে না, তোরা এমনি বুঝিয়ে, তোদের তোদের পরীক্ষায় যেমন অঙ্ক দেবে কেমন দেবে বলতো, এমন কোন পার্সন তার ইন্ডিয়ানই লোক, ও ভারতে আসলো, ভারতে ভারতে মানে একজন একজন বার ইন্ডিয়ান সিটিজেনই, ও ভারতে ছিল, চাকরি শুধু তার লন্ডনে শিফট হয়ে গেল। ঠিক আছে, আবার লন্ডন থেকে ভারতে আসলো, ফ্যামিলির লোকের শরীর খারাপ করতে আবার লন্ডন চলে গেল, আবার আসলো ভারতে, আবার লন্ডনে, এরকম মানে বারবার করে যাবে আসবে যাবে আসবে। তো বলবে তুমি বের করে দাও কি ধরনের কোন স্ট্যাটাসের মধ্যে পারে, এরকম কোশ্চেন করে। তো যাই হোক, এখানে আমি তো কি বলছি, মেনলি আমাদের দেশে যে ট্যাক্সের রুল বলেছে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি করে বের করতে হবে, তুমি ভারতবর্ষে ফিজিক্যালি কতদিন উপস্থিত ছিল ভারতবর্ষে, সে তুমি ভারতের সিটিজেন নাও হতে পারো, তুমি ভারতের সিটিজেন নাও হতে পারো, কোনো সমস্যা নেই। তোকে এখানে সিটিজেন নিয়ে অত খুব একটা ডিসকাশন করবে না, তোকে বলবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বের করো। আমাদের দেশে দেখ এদিক টাকা তুই, এই যে আইপিএল খেলা হচ্ছে, দেখিস আইপিএল খেলা হচ্ছে, তাহলে কত মানুষ আমাদের দেশে এসছে খেলতে, আসছে না, বিদেশ থেকে খেলতে আসছে না কত লোক। তো গভর্নমেন্ট কি বলছে, গভর্নমেন্ট বলছে আমার দেশে আসতো, আমার দেশে ইনকাম করছো, আমাকে ট্যাক্স দিয়ে যাও, আমাকে ট্যাক্স ট্যাক্স দিতেই হবে, তোমাকে ট্যাক্স এখান থেকে দিতেই হবে। তার জন্য তোমাকে জানতে হবে ও কতদিন ভারতে উপস্থিত ছিল, কি বললাম, ভারতে কতদিন উপস্থিত ছিল, ভারতে কতদিন প্রেজেন্ট ছিল। তাহলে খুব জরুরি ব্যাপার, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা কি, তুমি ভারতবর্ষে কতদিন প্রেজেন্ট ছিলে, ফিজিক্যালি প্রেজেন্ট ছিলে। আচ্ছা, এখন যদি আমাকে কেউ বলে স্যার রেসিডেন্ট ক রকমের হয়, আমি তোকে বলছি রেসিডেন্ট দু রকমের হয়। কি বললাম, রেসিডেন্ট ক রকমের হয়, দু রকমের, একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। আমি বলছি নন, আমি সব বলবো, এখন মাঝখানে কথা বলে আমাকে পুরো পড়াতে দে, পড়ানো শেষ হয়ে গেলে কোশ্চেন থাকলে পরের ক্লাসে করবি, যা শোন, এখন কিছু জানিস না, যা বলছি তাই শুনতে থাক, শুনতে থাক।
রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দু রকমের, একটা রেসিডেন্ট হয় আর একটা নন রেসিডেন্ট হয়। হ্যাঁ, তুই বাংলা বই খুললে বাংলায় রেসিডেন্ট মানে আবাসিক আর নন রেসিডেন্ট মানে অনাবাসিক, দরকার নেই, ইংলিশটা বেশি ইজি। একটা হয় রেসিডেন্ট আর একটা হয় নন রেসিডেন্ট, একটা রেসিডেন্ট আর একটা নন রেসিডেন্ট। আমরা পড়বো কি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল, এটাই আমাদের পড়তে হবে। দেখ ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস কি করে বের করবো, একটা তো হবে রেসিডেন্ট আর একটা হবে নন রেসিডেন্ট। আমি সুন্দর বইতে করে যদি বইটাকে আমি সুন্দর করে বক্স বক্স করে দিচ্ছি, একবার চোখ দেখলেই মনে পড়ে যাবে। একটা হয় রেসিডেন্ট একটা নন রেসিডেন্ট। এবার রেসিডেন্ট আবার দু রকমের হয়, একটা অর্ডিনারি আর একটা নট অর্ডিনারি। আমি যেমন অর্ডিনারি, ঠিক আছে। একটা হয় অর্ডিনারি। এখন এখন উনি স্যার আমার না খুব জানতে ইচ্ছা করছে যে স্যার এইগুলো এই জিনিসটা কি, আরো ডিটেলসে জানতে ইচ্ছা করছে। তো তোকে কি বোঝালাম, রেসিডেন্ট হয় মানে ইন্ডিভিজুয়ালের যখন স্ট্যাটাস বের করো দু রকমের, একটা রেসিডেন্ট হয় আর একটা নন রেসিডেন্ট হয়। আবার রেসিডেন্টে দু রকম হয়, অর্ডিনারি আর একটা নন অর্ডিনারি। দেখ সুন্দর সুন্দর কথা লিখি, সব বলবো কিন্তু, এবং আজকে যতটা পড়াবো তারপর তোকে রিভিশনও করাবো। আজকে শুধু পড়াবো, রেসিডেন্ট স্ট্যাটাসটা পড়িয়ে দেবো, বেশি না, অল্প। জাস্ট আমি তো অঙ্ক পড়াচ্ছি না আজকে, আজকে তোকে নিয়মটা পড়াই দিচ্ছি, পড়ার কিছু অঙ্ক পড়াবো, ঠিক আছে। আজকে নিয়ম পড়াচ্ছি, নিয়ম জানা খুব জরুরি। নিয়ম যদি জানি অনেক এমসি করতে হবে, সবচেয়ে বড় কথা। নিয়ম না জানি অনেকে ফেসে যাবে, অনেক এমসি ফেসে যাবে এমসি। নিয়মটাই খুব জরুরি। শুধু নিয়মে আবার বলে না, নিয়মের আবার কিছু মানে খাত, নিয়মের খাত বুঝিস তো, নিয়মের খাত। সরকার কিছু নিয়ম তৈরি করলো, এবার তার মধ্যে কিছু আবার কোনো ডিফেক্ট থাকলো, নিয়মের মধ্যে আবার ডিফেক্ট থাকলো। আমরা যে ল পড়াচ্ছি, লতে কি বলছি, নিয়ম আছে, নিয়মের আবার কিছু এক্সেপশন বেরিয়ে আসছে না, নিয়মের কিছু ডিফেক্ট আছে, নিয়মের আবার ডিফেক্ট আছে। এই যে আমরা যে রুল পড়ছি, রুলের আবার কিছু এক্সেপশন আছে, ঠিক আছে, কিছু এক্সেপশন কেসও আছে, সেটাও করতে হবে। দেখ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, রেসিডেন্ট কি বলছে, অ্যান ইন্ডিভিজুয়াল ইজ রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইফ হি স্যাটিসফাই ওয়ান অফ দ্য বেসিক কন্ডিশন। এখানে আমি তোকে বলে দিচ্ছি, আমাদের দেশের সরকার না একটা বিসি বলেছে আর একটা এসি বলেছে। কি বললাম, একটা বিসি বলেছে একটা এসি বলেছে। বিসির ফুল ফর্ম হচ্ছে বেসিক কন্ডিশন, বিসির ফুল ফর্ম হচ্ছে বেসিক কন্ডিশন, শুনছিস তো, বিসির ফুল ফর্ম বেসিক কন্ডিশন, আর এসির ফুল ফর্ম অ্যাডিশনাল কন্ডিশন, নিচে লেখা আছে দেখ, এই দেখ বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশন, এটা হচ্ছে অ্যাডিশনাল কন্ডিশন। তা আমাদের দেশের সরকার যে যারা ট্যাক্সের নিয়মগুলো তৈরি করে, ওরা সুন্দরভাবে বলে দিয়েছে। ওরা কি বলেছে, বলছে আমাদের দেশে না কন্ডিশন দুটো আছে, বেসিক আছে আর একটা অ্যাডিশনাল আছে। বেসিক কন্ডিশন কটা আছে, বলে দুটো আছে। অ্যাডিশনাল কটা আছে, অ্যাডিশনাল দুটো আছে। বেসিক কন্ডিশন দুটো, অ্যাডিশনাল দুটো। তো বেসিক কন্ডিশন দুটো আছে, দুটোর মধ্যে কেউ একটা যদি মানতে পারে, কেউ যদি একটা মানতে পারে, তাকে আমি বলবো রেসিডেন্ট। কি বললাম, আমাদের বেসিক কন্ডিশন কটা, কটা বললাম, দুটো। দুটোর মধ্যে কেউ একটা মানতে পারে, আমি তাকে বলবো সে রেসিডেন্ট। বোঝা গেল, দুটোর মধ্যে একটা মানলে তাকে রেসিডেন্ট বলবো, বোঝা গেল তো। আর অ্যাডিশনাল কন্ডিশন যে দুটো আছে, অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, যে দুটোই মানতে হবে, দুটোই মানতে হবে, তাকে বলে অর্ডিনারি রেসিডেন্ট, তাকে বলে অর্ডিনারি রেসিডেন্ট। বুঝতে পারলি কি বললাম, সব পড়াবো। এখানে কি লিখে, রেসিডেন্ট ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইজ রেসিডেন্ট, কোনো ইন্ডিভিজুয়ালকে রেসিডেন্ট হতে হবে। কি শেখালাম তোকে মাত্র, আর পড়তে হবে না, লাইন এমনি বুঝতে পারবে। আমাদের ইন্ডিভিজুয়ালকে কোনো একদম, ধর ওকে বলবো রেসিডেন্ট হতে, তাহলে কি হতে হবে, নিয়ম হচ্ছে আমাদের দেশে যে দুটো বেসিক কন্ডিশন আছে তার মধ্যে একটা মানতে হবে, একটা মানলেই রেসিডেন্ট। স্যার আমি দুটো মানি, আরে ভাই একটা মানলেই রেসিডেন্ট, আর দুটো মানলে রেসিডেন্ট হবে। আচ্ছা স্যার যদি ধরুন আমি একটাও না মানলাম, তাহলে কি হবে বল, নন রেসিডেন্ট হবে না, মানে নন রেসিডেন্ট। দেখ কি লিখে, ভালো করে পড় না, ইংলিশটা পড়, যদি বুঝতে অসুবিধা হয়। এইগুলো তো জানা খুব জরুরি। তোকে ওরা পরীক্ষা এরকম বড় একটা অঙ্ক দেবে, এরকম বড় একটা অঙ্ক দেবে, বলবে এটা কি রেসিডেন্ট, অপশন দেবে, কি অপশন দেবে, রেসিডেন্ট, অর্ডিনারি রেসিডেন্ট, রেসিডেন্ট দেবে না, ও বলবে অর্ডিনারি রেসিডেন্ট, নট অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট, তিনটা মধ্যে কোনটা, আর নাকি নাম অফ দিস, এরকম টাইপের কোশ্চেন করে, এরকম টাইপের কোশ্চেন করে। তাহলে তোকে জানতে হবে, রুল জানতে হবে। তাহলে কি বললাম, আমাদের দেশে কোনো ইন্ডিভিজুয়াল সে রেসিডেন্ট কি রেসিডেন্ট না, তাহলে যার জন্য জানতে হবে কি, ইফ হি স্যাটিসফাই ওয়ান অফ দ্য বেসিক কন্ডিশন। আমাদের দেশে যে দুটো বেসিক কন্ডিশন আছে, একটা, তাহলে বল আজকেই বলছি, বল রেসিডেন্ট কাকে বলে, তুই বলে রেসিডেন্ট কাকে বলে, কি বলবি, বলবি যে দুটো বেসিক কন্ডিশনের মধ্যে যদি একটা বেসিক কন্ডিশন ফুলফিল করে, তখন তাকে বলে রেসিডেন্ট। হয়ে গেল, রেসিডেন্ট তাকে বলে, কি বললাম, দুটো বেসিক কন্ডিশনের মধ্যে যদি একটা বেসিক কন্ডিশন ফুলফিল করে, তখন তাকে বলে রেসিডেন্ট। বা তোকে যদি বলে রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট জানার জন্য আমাকে কোন কন্ডিশনে সাহায্য নিতে হয়, তোকে বলতে পারে তুমি রেসিডেন্ট নাকি তুমি নন রেসিডেন্ট, তাহলে তোমাকে কোন কন্ডিশনে সাহায্য নিতে হয়, বেসিক কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশন, আর দুটো পয়েন্ট এদিক ওদিক বললো, বললো বেসিক কন্ডিশন, অ্যাডিশনাল কন্ডিশন, বললো কোনোটিই নয়, বা বললো বোথ, বেসিক এন্ড অ্যাডিশনাল।
তাহলে তুই কার সাহায্য নিবি, রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট জানার জন্য কার সাহায্য নিবি, বেসিক কন্ডিশন। বেশ হয়ে গেল, আমি পুরো সুন্দর করে পড়ে দিলাম। এবার নন রেসিডেন্ট কাকে বলে, এইমাত্র বললো ও তোরা, এখানে আমি অ্যান্সার পেয়ে গেছি। নন রেসিডেন্ট কাকে বলে? স্যার আমাদের দেশে আমি কি বললাম, তুমি রেসিডেন্ট কি নন রেসিডেন্ট জানার জন্য কার সাহায্য নেবো, বেসিক কন্ডিশন। স্যার নন রেসিডেন্ট কাকে বলে? স্যার আমাদের দেশে তো বেসিক কন্ডিশন দুটো আছে, একটাও যদি ফুলফিল না হয় তখন তাকে বলে নন রেসিডেন্ট। লেখা আছে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল স্যাটিসফাইড নান অফ দ্য বেসিক কন্ডিশন, মানে একটাও যদি বেসিক কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে নন রেসিডেন্ট। পরীক্ষা এগুলো বলতে পারে, তো এগুলো তোকে ভালো করে জানতে হবে, অঙ্ক করার আগে এগুলো কিন্তু জানতে হবে, তাহলে তোর অঙ্ক খুব ইজিলি। এইগুলো কিন্তু পড়তে হবে, জাস্ট একবার তোমার রিডিং করতে তাহলে মনে থাকবে। তাহলে বল নন রেসিডেন্ট কাকে বলে? কি বললাম, যে বেসিক কন্ডিশনে একটা রুলস মানবে না তার, যে বেসিক কন্ডিশনে একটাও রুল মানবে না, ঠিক আছে, একটাও রুল মানবে তাকে বলে নন রেসিডেন্ট। বাস হয়ে গেল। এবার দেখ স্যার আপনি তো বললেন বেসিক কন্ডিশনের রুল রুল রুল, আরে বেসিক কন্ডিশন কি বলেছেন, দুটো কন্ডিশনের নাম বলুন, নাহলে জানতে খুব ইচ্ছা হচ্ছে। আপনি তো বললেন কে হবে আর কে হবে না, বেসিক কন্ডিশন যদি একটা মানে রেসিডেন্ট আর একটাও না মানে নন রেসিডেন্ট, বেসিক কন্ডিশনে কি বলেছিলাম, কি হাতি ঘোড়া, ওটা একটু জানতে ইচ্ছা হচ্ছে। তো দেখ, আচ্ছা তোর পরীক্ষায় তো বলতে পারে বেসিক কন্ডিশন ধারাটা বলতে পারে 6(1). আচ্ছা আমরা কি করে পড়ি 6(1), আমরা 6(1) বলি না, 6(1) থেকে কি হয়, তাহলে সেকশন 6 সাবসেকশন 1, সেকশন 6 সাবসেকশন 1। দেখ এই যে কি বলেছে, কি হাতি ঘোড়া বলেছে বেসিক কন্ডিশনে, দেখ কি হাতি ঘোড়া বলেছে। তাহলে দেখ আমি তোকে প্রথমে একটা 182 আছে কিছুক্ষণ আগে বলছিলাম, 182 কথা বলছিলাম। তার মানে কি বেসিক কন্ডিশনে কি বলেছে, বেসিক কন্ডিশন প্রথম কন্ডিশন বলেছে তোমাকে প্রিভিয়াস ইয়ার, কি বললাম প্রিভিয়াস ইয়ার, আমাদের প্রিভিয়াস ইয়ার কত, আমাদের প্রিভিয়াস 24-25, নতুন বই 24 হয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার 24-25। 24-25 তোমাকে 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে। কি বললাম 24-25 কতদিন থাকতে হবে, 182 days or more। তাহলে সবার মাথার মধ্যে ঘাটতে হবে। তোকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা এই ভদ্রলোকটা যে কোনো একজন নাম বললো, বলছে তার বললো বিরাট কোহলি, ও কি ভারতবর্ষের রেসিডেন্ট কি রেসিডেন্ট, সবার প্রথম কি চেক করবো, সবার প্রথম চেক করবো বলে তখন তার বলবো যে বিরাট কোহলিকে দেখতে হবে আমাদের প্রিভিয়াস ইয়ার মানে 24-25-এ বিরাট কোহলি ভারতবর্ষে কতদিন ছিল। সবার প্রথম দেখতে হবে বিরাট কোহলি ভারতবর্ষে 24-25-এ মানে 24-25 কি প্রিভিয়াস ইয়ার, ও সবার প্রথম দেখতে হবে বিরাট কোহলি প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে কতদিন ছিল, এটা সবার প্রথম কাউন্ট করতে হবে প্রিভিয়াস ইয়ারে কতদিন ছিল। স্যার প্রিভিয়াস ইয়ার কথা বলে 24-25, এবার 24 কতদিন ছিল স্যার, 24 কতদিন ছিল, তুই কি করে জানতে হবে যে ইনফরমেশন দেবে কারো করতে বলতে পারবি। তো সাপোজ দেখলি তুই প্রিভিয়াস ইয়ারে ও 183 দিন ছিল, তুই কি বলে দিবি স্যার ও রেসিডেন্ট। বোঝা গেল কি করে বুঝলাম, 182 বেশি, সবার প্রথম কন্ডিশন কি 182 বেশি থাকতে হবে, তাহলে 182 বেশি থাকলে সে রেসিডেন্ট হয়ে গেল। সেকেন্ড কন্ডিশন, স্যার ধরুন বিরাট কোহলি ধরুন 182 থাকলো, 181 দিন ছিল, ও ধরুন 181 দিন ছিল, তাহলে কেউ রেসিডেন্ট হবে, তাহলে তখন তোমাকে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। সেকেন্ড বেসিক কন্ডিশন কি বলেছে, দেখ কি বলেছে, প্রিভিয়াস ইয়ারে মানে ওই বছর, মানে প্রিভিয়াস ইয়ার কত 24-25, 24-25 তোমাকে 60 দিন থাকতে হবে। যদি তুমি 182 দিন না থাকতে পারো কোনো সমস্যা নেই, 60 দিন আছে নিশ্চয়, 60 দিন থাকতে হবে। এবং ভালো করে শুনবি, এবং শুধু 60 দিন থাকলে হবে না, শুধু 60 দিন থাকলে হবে না, শুধু 60 দিন থাকলে হবে না, শুধু 60 দিন থাকতে হবে প্লাস আরো কিছু মানতে হবে, লাস্ট 4 বছর। কি বললাম লাস্ট 4 বছর বলতে পারলাম, আমাদের প্রিভিয়াস ইয়ার কত 24-25, 24-25 এর আগের 4টে বছর মানে 23-24, 22-23, 21-22, 20-21, এই 4 বছরে মোট মানে টোটাল 365 ডেজ থাকবে। তাহলে সেকেন্ড বেসিক কন্ডিশন কি বলেছে বল, প্রিভিয়াস ইয়ারে তোমাকে কতদিন থাকতে হবে 60 দিন। স্যার শুধু 60 দিন থাকলে না, শুধু 60 দিন থাকলে হবে না, তার সঙ্গে যুক্ত হবে 60 দিন এবং লাস্ট 4 বছরে, লাস্ট 4 বছর কবে থেকে, এই প্রিভিয়াস ইয়ার থেকে ব্যাকে যাবে, ব্যাকে 4 বছরে মোট কতদিন থাকতে হবে 3 বছর। তাহলে তুমি রেসিডেন্ট, এই দুটোর মধ্যে একটা মানলে তুমি রেসিডেন্ট। বোঝা গেল। এবার ভারত সরকার আবার একটা এর মধ্যে ক্লজ নিয়ে চলেছে, নতুন একটা ক্লজ নিয়েছে, আমি পরে বলছি একটা ক্লজ নিয়ে এসছে ভারত সরকার, কিছুদিন আগে একটা নতুন আইন সংসদে একটা আইন পেশ করেছে, ঠিক আছে, ওই আইনটাতে পরে আমি বেসিক কথাটা তুলে ধরলাম, বেসিক কথাটা তুলে ধরলাম। বোঝা গেল, মনে থাকবে। তারপর আমাদের বেসিক কন্ডিশন কটা আছে, দুটো। প্রথম বেসিক কন্ডিশন কি বলেছে, ভুলো
182 ডেজ বা তার বেশি, 182 ডেজ বা তার বেশি। তো 182 ডেজ কবে থাকতে হবে, কবে প্রচুর থাকতে হবে। প্রিভিয়াস ইয়ার আমাদের প্রিভিয়াস ইয়ার কত 24, ব্যাস তাহলে কি বলবি স্যার 24 25-এ 182 দিন বা তার বেশি না হয়ে গেল, মিটে গেল যাবে। যদি কেউ এটা না মানতে পারে তখন তার জন্য কি আছে, প্রথমে 60 দিন থাকতে হবে, তার আগে 4 বছরে 1 বছর থাকতে হবে। মানে 1 বছর বললে তুমি 65 ডেজ অথবা তার বেশি। যদি দুটোর মধ্যে তুমি একটা মানো তাহলে তুমি রেসিডেন্ট, আর দুটোর মধ্যে একটা যদি না মানো নন রেসিডেন্ট। ব্যাস সিম্পল জিনিস বোঝা গেল স্যার, বেসিক কন্ডিশন বুঝতে পারলাম। এবার আমি আবার বলছি বেসিক কন্ডিশনে কিছু ক্লজ আছে। ক্লজ মানে কি বলতো, সরকার কিছু অ্যামেন্ড করেছে। অ্যামেন্ড মানে সরকার আইনের কিছু পরিবর্তন নিয়েছে, তাই পড়ছি পরে পরে একটু পরে পরে। আবার আবার কি জানিস তো, এই যে আমি এখানে 60 দিনের কথা বললাম না, 60 দিন বলছি, এটা আবার কিছু কিছু লোকের জন্য অ্যাপ্লাই হয় না। ওটা বলে সরকার নিয়ম নিয়েছে তো এবার দেখ কেন কি, সরকার জানে এই কিছু জিনিসের উপর অনেক কিছু ফায়দা নেবে, ঠিক আছে, তাই জন্য কিছু কিছু লোকের জন্য 60 দিন অ্যাপ্লাই করো, কিছু কিছু লোকের জন্য 60 দিন অ্যাপ্লাই করো। 3-4টে কেস আছে। সরকার যখন ল তৈরি করবে, ল এর কিছু এক্সেপশন তো আছে, সবাই তো তাহলে ওই 60 দিনের ফায়দাটা নিতে পারে, সবাই তো তাহলে অনেকে 60 দিনের ফায়দা নিতে পারে। তো সরকার বলে দিয়েছে 60 দিন সবার জন্য, কিছু কিছু লোকের জন্য 60 দিন আমি অ্যাপ্লাই করবো। 60 দিন আমি মানবোই না, 60 দিন তোমাদের জন্য। কিছু কিছু লোকের জন্য সরকার বলে দিয়েছে, এমন কিছু লোক হয় তাদের জন্য বলে দিয়েছে শুধু তোমাকে এটাই মানতে হবে, এটা মানলেই তুমি রেসিডেন্ট, এটা নয়। ঠিক আছে, তো আমি করবো ব্যাপারটা সব করবো। সেটা ভারত সরকার না হবে। আমি তো, তুই কোন দেশের ট্যাক্স করছিস, তুই কোন দেশে বর্তমানে বসবাস করছিস, ইন্ডিয়া, তো ইন্ডিয়ার ট্যাক্সই করছিস, তুই বিদেশের ট্যাক্সের নিয়ম তো করে লাভ নেই, তুই ইন্ডিয়ার ট্যাক্সই করছিস। সবার দেশের ট্যাক্সে, সবার দেশের আইন কি সমান হয়? সব দেশের আইন কি সমান হয়? সব দেশের আইন কি সমান হয় না? হয়তো ওই দেশের নিয়ম তো অন্য আছে। আমি তো ইন্ডিয়ান ট্যাক্স, ইন্ডিয়াটা নিয়ে আলোচনা করবো। সেকশন গুলো পড়বি, হ্যাঁ। তাহলে তোকে যদি বলে রেসিডেন্সিয়াল চার্জ কত নম্বর ধারা বলা আছে, 6, তোর মাথার মধ্যে ঘুরবে জানিস তো, এই 3 চ্যাপ্টার বলছিস না, শুধু 6 নম্বর, আর অন্য কোনো ধারা আসবে 6, যা হবে 6-এর মধ্যে আসবে, যা আসবে সব 6-এর মধ্যেই হবে। 6-এর মধ্যে অপশন, তাহলে তুই লিখতে না খুব ইজি হয়ে যাবে। রেসিডেন্সিয়াল চার্জ 6 নম্বর ধারায় বলা আছে, বেসিক কন্ডিশন 6 নম্বর ধারা 6-এর 1, 6-এর 1। আর অ্যাডিশনাল কন্ডিশন 6 সেকশন 6 সাবসেকশন 6, ঠিক আছে, ক্লজ এ, ক্লজ এ 6 স্যার অ্যাডিশনাল কন্ডিশন কটা বলেছে বললাম, অ্যাডিশনাল কটা বলেছিলাম, দুটো। দেখা তো মনে রাখতে কত সুবিধা, কত ইজি লাগে। দুটো অ্যাডিশনাল কন্ডিশন, একটা অ্যাডিশনাল কন্ডিশন কি, লাস্ট 10 বছর, কি বললাম, লাস্ট 10 বছর, এই প্রিভিয়াস ইয়ার বাদ দিয়ে লাস্ট 10 বছর, সে যাই হোক কাউন্ট করে নিবি, লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর, কি বললাম, 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর, এমন কোনো নেই প্রথম 2 বছরই হবে, যে কোনো 2 বছর তোমাকে পুরো থাকতে হবে, পুরো মানে বুঝিস 365টা, লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর, যে কোনো 2 বছর, এমন না যে তুই, আমাদের তো প্রিভিয়াস ইয়ার 24-25, 23-24 আর 22-23 থাকবে, এমন কোনো কথা নেই, যে কোনো বছর, যে কোনো 2 বছর পুরো থাকতে হবে। স্যার ধরুন 22-23-এ 365 থাকলাম, আবার ধরুন আরো 3-4 বছর আগে 365 থাকলাম, তাহলে বোঝা গেল কি বললাম, লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে। এটা হচ্ছে একটা অ্যাডিশনাল কন্ডিশন। আরেকটা অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল বলছি, সেটা লাস্ট 7 বছর, 10 বছর নেই, লাস্ট 7 বছর মোট, কি বললাম, লাস্ট 7 বছরে টোটাল 730 ডেজ থাকতে হবে। কতই, 730 ডেজ। সিম্পলি একটা জাস্ট একটা তোর ব্রেনকে কাজ করাস, আমি কি বলেছিলাম, 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 থাকতে হবে, 365 2 দিয়ে গুণ করলে কত আছে, 130 আছে। কিন্তু ওখানে কি বলছো, লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর, আর এখানে কি বলছে 7 বছর। কিন্তু 7 বছরে স্যার ধরুন, কোনো বছরে 290 দিন ছিলাম, কোনো বছরে 50 দিন ছিলাম, এরকম করে কাউন্ট করে করে, মানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মোট কথা 7 বছরের টোটাল থাকতে হবে। এখানে কি বলেছে, 7 বছরের মধ্যে যে কোনো 2 বছর, এরকম বলেছে নাকি কোনো থাকতে হবে না, 7 বছরের টোটাল, কোনো বছর 290, কোনো বছর 365, কোনো বছর 50, এরকম করে 7 বছর টোটাল 700 চলে যাবে। বুঝা গেল গল্পটা কি বললাম? তাহলে এই হচ্ছে তোর অ্যাডিশনাল কন্ডিশন। তাহলে দেখ অ্যাডিশনাল কন্ডিশনটা কি বললাম, জাস্ট ক্লজ গুলো ভালো করে করতে হবে। বলছে লাস্ট 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর পুরো থাকতে হবে, যে কোনো 2 বছর, এই যে কোনো 2 বছর পর পর হবে এমন কোনো কথা নেই, যে কোনো 2 বছর। আর একটা কি বলছে, লাস্ট 7 বছরের মধ্যে মোট 730 দিন, এমন নয় যে কোনো বছর 300 বছরই থাকতেই হবে, এরকম কোনো না থাকলেও চলবে।
এই হচ্ছে দুটো অ্যাডিশনাল কন্ডিশন। এবার দেখ, তাহলে বোঝা গেল তো? না আমি তোকে বলতে পারি প্রচুর এমসিকিউ পাবি এই বেসিক আর অ্যাডিশনাল উপর, প্রচুর এমসিকিউ আসবে, প্রচুর এমসিকিউ পাবি। বলছে কি দেখ, এবার দেখ আমি তোকে কি বললাম, রেসিডেন্টকে কভার ভাগ করে বলছিলাম, এখানে লিখেছিলাম না? এই দেখ লিখেছিলাম নাকি দেখছি আমি, এই দেখ একটা অর্ডিনারি একটা নন অর্ডিনারি। তা অর্ডিনারি কাকে বলে স্যার? অর্ডিনারি কাকে বলে? আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কটা বল? দুটো। তুই দুটোই যদি মানতে পারিস, আমাদের অ্যাডিশনাল কন্ডিশন দুটোই যদি মানিস, তখন তোকে বলে তুই অর্ডিনারি। দুটো মানলেই অর্ডিনারি। স্যার ধরুন দুটো মানতে পারলাম না, কটা মানলাম? স্যার একটা মেনেছি, নট অর্ডিনারি। স্যার একটাও মানতে পারলাম না, নট অর্ডিনারি। তাহলে তাহলে তোকে যদি বলে বলো, তোকে যদি বলে বলো অর্ডিনারি রেসিডেন্ট কাকে বলে, কি বলবি? বলবি স্যার আমাদের তো অ্যাডিশনাল কন্ডিশন দুটো আছে, যদি দুটোই মানি তখন অর্ডিনারি। আচ্ছা যদি দুটোর মধ্যে একটা মানি, নট অর্ডিনারি। স্যার যদি একটাও না মানি, নট অর্ডিনারি। তাহলে বুঝতে পারলি আস্তে আস্তে এই জিনিস, এই তোর বইয়ের নোট পড়তে হবে না, এই নোটটা পড়লেই তোর কাজ হয়ে যাবে। এই নোটটা ভালো করে পড়বি, আর পড়তে গিয়ে বুঝতে অসুবিধা নেক্সট ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবি। দেখ কি বলেছে এখানে, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট বলছে। আচ্ছা বল, আমি এই মধ্যে তোকে কি শেখালাম বল, রেসিডেন্টকে কভার করা যায় কি কি? অর্ডিনারি, অর্ডিনারি আর নট অর্ডিনারি। স্যার রেসিডেন্ট অর্ডিনারি বলছে মানে, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট মানে অর্ডিনারি রেসিডেন্ট। অর্ডিনারি রেসিডেন্ট, তাহলে অর্ডিনারি রেসিডেন্টের কন্ডিশন কি বললাম? আমাদের অ্যাডিশনাল কন্ডিশন কটা আছে? দুটো। যদি দুটোই মানিস তখন তাকে কি বলবে? কি লিখেছে? স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। বুঝেছিস কি লিখেছে? স্যাটিসফাই বোথ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। আর এরপর বলবো কি নট অর্ডিনারি কাকে বলে? স্যার একটা স্যাটিসফাই করলো বা একটা স্যাটিসফাই করলো, দেখ এটা লিখেছে নাকি ইংলিশে, ওয়ান অর নান অফ দ্য অ্যাডিশনাল কন্ডিশন। বুঝলি তো? ওয়ান একটা স্যাটিসফাই করলো বা একটাও স্যাটিসফাই করলো, তখন তাকে বলে নট অর্ডিনারি। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? করতে হবে কিন্তু। তারপর দেখ স্যার আপনি অঙ্ক করেন, মানে অঙ্ক আগে বুঝতে পারবি না, আগে তো এইগুলো জানতে হবে, এগুলো না জানলে অঙ্ক করতে পারবে, এইগুলো আগে জানতে হবে। এবার দেখ, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ টু বি ডিটারমাইন্ড, ঠিক আছে, ফর এভরি প্রিভিয়াস ইয়ার সেপারেটলি। তো বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা যে ডিটারমাইন করি ফর এভরি প্রিভিয়াস ইয়ার সেপারেটলি। আচ্ছা আমার কথা মন দিয়ে শুনবি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রতি প্রিভিয়াস ইয়ারে বের করতে হবে। কি বললাম? প্রতি বছর বের করতে হবে। আজকে ধর একজন ভদ্রলোক এই বছর ভারতবর্ষে যতদিন ছিল, পরের বছর তো নাও থাকতে পারতো। কি রে, এই বছর তুই ভারতবর্ষে যতদিন ছিলি, পরের বছর তো নাও থাকতে পারতো। বুঝতে পারলি? তাই প্রতিটা প্রিভিয়াস ইয়ারের স্ট্যাটাস আলাদা। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ টু বি ডিটারমাইন্ড ফর এভরি প্রিভিয়াস ইয়ার সেপারেটলি। প্রতিটা প্রিভিয়াস ইয়ার তোকে আলাদা আলাদা করে বের করতে হবে। আমার কথাটা বোঝা গেল? তোকে পরীক্ষায় কোশ্চেন করতে পারি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি একবারই করতে হয়? তুই বলবি না না, প্রতিটা প্রিভিয়াস ইয়ারে করতে, প্রতিটা প্রিভিয়াস ইয়ারে করতে আলাদা আলাদা, এটা মাথায় রাখতে হবে। দেখো যে দ্য ডে on which he entered India as well as day on which he lives in India. Which is the day on which he entered in India as well as the day on which he lives in India. তো এটা ঠিক আছে, মানে কি বলতো, ভারতবর্ষে তুই যেদিন আসবি না, দেখবি অনেকে দেখবি বিদেশ থেকে ভারতবর্ষে আসছে, যেই দিন আসছে সেই দিনটাকে তোর মনে করা হবে কি এই দিন ভারতে ছিল। আবার যেই দিন ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে, মনে করবো ওই দিন ভারতে ছিল। ঠিক আছে, এই কথা বলছে দ্য ডে on which he entered India as well as the day on which he lives in India shall be taken into account as the stay of the individual India. মানে কি বললাম বুঝতে পারলি তো? আজকে ধর দ্য ফার্স্ট জানুয়ারি, সাপোজ দ্য ফার্স্ট জানুয়ারি কেউ ভারতবর্ষে আসলো, বিদেশ থেকে ভারতে আসলো, মনে করো ফার্স্ট জানুয়ারি ভারতে ছিল, এটা নোট বলে রুল বলে দিয়েছে। আবার ধর কেউ বললো না স্যার, কেউ ধরুন 31শে ডিসেম্বর কেউ ভারত ছেড়ে চলে গেল, ধরে নেবো 31শে ডিসেম্বর ভারতবর্ষে ছিল। এটা এরকম একটা অ্যাজাম্পশন করতে বলে দিয়েছে অঙ্ক করার সময়। হ্যাঁ এরকম অঙ্কি এরকম দেয়, খুব খারাপ হবে, মানে এরকম দেয় না জানুয়ারি। তো বললো কেউ ধর ফার্স্ট জানুয়ারি সকাল 8টায় ঢুকলো, তাহলে সকাল 8টায় ঢুকলো, তাহলে 8টা থেকে কাউন্ট করতে হবে। এরকম দেয় না জেনারেলি, এরকম দেয় না। টাইমটা দিলে খুব সমস্যা হয়, সে টাইম দিলে তখন টাইমটা তো ওই তোর মতন করবি, তো করে দেবো। দেয়ার ইজ নো কন্ডিশন দ্যাট ইন্ডিভিজুয়াল শুড স্টে রেগুলারলি ওয়ান প্লেস ইন ইন্ডিয়া। এর জন্য কোনো কন্ডিশন, ভালো করে শোন। স্যার ধরুন আমার বাড়ি কলকাতায়, আমার বাড়ি কলকাতায়, ঠিক আছে, তো স্যার আমি কলকাতা থেকে 2 মাস গিয়ে তোমার বোম্বে থাকলাম, 1 মাস ব্যাঙ্গালোরে থাকলাম, 2 মাস দিল্লিতে থাকলাম, মানে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, এর জন্য কোনো রুল নেই, একই রুল, এর জন্য কোনো আলাদা রুল নেই। দেশের বাইরে হলে সমস্যা, দেশের মধ্যে হলে কোনো সমস্যা নেই। বলছে দেয়ার ইজ নো কন্ডিশন দ্যাট ইন্ডিভিজুয়াল শুড স্টে রেগুলারলি অ্যাট ওয়ান প্লেস ইন ইন্ডিয়া
আচ্ছা, আমি কি বলেছিলাম 60 দিন কাদের জন্য অ্যাপ্লাই হবে? দেখি দেখ 60 দিন, এই 3 জন লোকের জন্য 60 দিন অ্যাপ্লাই হবে। সরকার বলেছে 60 দিন সবার জন্য অ্যাপ্লাই, শুধুমাত্র 3 জন, 3 জনের জন্য অ্যাপ্লাই করবো 60 দিন, 3 জনের জন্য 60 দিন অ্যাপ্লাই। কার জন্য অ্যাপ্লাই নেই? 3 জনের জন্য। 3 জন কে কে? 3 জন কে কে? ইন্ডিয়ান সিটিজেন, এমন কোন ইন্ডিয়ান সিটিজেন লিভ ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস, এমন কোন ইন্ডিয়ান সিটিজেন যে ভারতবর্ষে ভালো একটা অফার পেয়েছে, মানে কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন চাকরি করতে ইউএসএ চলে যাচ্ছে, চাকরি করতে লন্ডনে চলে যাচ্ছে, ঠিক আছে, চাকরি করতে মেলবোর্ন চলে যাচ্ছে, চাকরির সূত্রে বাইরে চলে যাচ্ছে, তাহলে এদের জন্য কিন্তু 60 দিন অ্যাপ্লাই, এদের জন্য 60 দিন অ্যাপ্লাই। কেউ মানে চাকরি সূত্রে যদি ভারতবর্ষের বাইরে যায় তাহলে কিন্তু হবে না। বোঝা গেল কাদের জন্য হবে না? লিভ ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস, চাকরির উদ্দেশ্যে কেউ বাইরে যায় তাহলে এর জন্য অ্যাপ্লাই হবে না। এটা আমি বলিনি, এটা কে বলেছে? যে রুল তৈরি করে সে বলে দিয়েছে, তাহলে তার কথা মান্যতা দিতে হবে, ওইটা বলেছে, ঠিক আছে। ইন্ডিয়ান সিটিজেন ক্রিউ মেম্বার অফ ইন্ডিয়া শিপ, ক্রিউ মেম্বার অফ ইন্ডিয়া শিপ, ইন্ডিয়া শিপ বুঝিস তো, ইন্ডিয়া শিপ বুঝতে পারছিস তো, তোর ক্রিউ মেম্বার অফ ইন্ডিয়া শিপ, শিপে যারা কাজ করে, শিপে ক্রিউ মেম্বার, ঠিক আছে, তো যদি শিপে যারা কাজ করে ওদের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়, ওদের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়, ওদের জন্য 182, ঠিক আছে। এই জন্য দেখবি যারা জাহাজে কাজ করে তারা খুব একটা, ওরা কিন্তু ওরা বুঝে শুনে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের ট্যাক্সের গল্প আছে, এই জন্য ওরা বুঝে শুনে কিন্তু কাজটা করে। এখানে কিন্তু ক্রিউ মেম্বার অফ ইন্ডিয়া শিপ, ইন্ডিয়া শিপ মানে বুঝলে যে জাহাজে যারা কাজ করে, ঠিক আছে, জাহাজে যারা মেম্বাররা থাকে ক্রিউ মেম্বার, তো এরকম কোন ইন্ডিয়ান সিটিজেন যদি 60 দিন, ওদের জন্য 60 দিন অ্যাপ্লাই হবে, ওদের জন্য 60 দিন অ্যাপ্লাই হয় না, ঠিক আছে, তো ওদের জন্য 182 দিন। আর একটা কি? ইন্ডিয়ান অরিজিন এন্ড ভিজিট ইন্ডিয়া, যে ইন্ডিয়ান অরিজিন বুঝিস কাকে বলে? হোয়াট ইজ ইন্ডিয়ান অরিজিন? তার পরীক্ষা দিতে পারে এমসিকিউ, বলতে হবে ইন্ডিয়ান অরিজিন কাকে বলে, বাংলায় ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত, মানে এটাকে ইন্ডিয়ান অরিজিন বলে। আরে ইন্ডিয়ান অরিজিন তোকে বলছে, তুই তুই জন্মগ্রহণ কোথায় করেছিস? এখানে, ঠিক আছে, এবার তোর বাবা মা কোথায় জন্মগ্রহণ করবে বল দেখি? ও মানে বাবা মা কলকাতায় জন্মগ্রহণ করেছে। আমি বলছি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অরিজিন জিনিসটা কি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। দেখবি তোর পূর্বপুরুষ যদি মানে ধর আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ করে, স্যার আনডিভাইডেড ইন্ডিয়া কাকে বলে? জানি আনডিভাইডেড ইন্ডিয়া কাকে বলে? বাংলাদেশ 1947 সালের আগে, যবে ভারত স্বাধীন হয় তার আগে ভারত, পাকিস্তান আর বাংলাদেশ তিনটে দেশ একসঙ্গে ছিল না, বুঝতে পারছিস তো? এটাকেই বলা হয় যে এই যে ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? ওয়াজ বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, ওয়াজ বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, আনডিভাইডেড ইন্ডিয়া মানে ভারত স্বাধীন হওয়ার আগে, ভারত স্বাধীন হওয়ার আগে, যে তখন তো মানে আনডিভাইডেড, মানে যখন ভারত ভাগ হয়নি তখন কোন কোন দেশ একসাথে ছিল? ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, ঠিক আছে তো? তো দেখ আমি লিখেছি, আমি লিখে যাতে বুঝতে পারবি যে স্যার এই যে ইন্ডিয়ান অরিজিন কাকে বলে, সুন্দর করে চার্ট দিয়ে দিয়েছি, বইয়ের চার্টের চেয়ে এই চার্টটা কত সোজা, সোজা। তো তার ইন্ডিভিজুয়াল, তার তোর এখন ধর বলবি, এখন তুই তো ইন্ডিভিজুয়াল, তোর মা অথবা বাবা দুজনের মধ্যে কেউ যদি আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ করে, বুঝতে পারলি তো? বুঝতে পারলি তো? মা অথবা বাবা দুজনের মধ্যে কেউ যদি আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ, কেউ যদি আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ, ঠিক আছে, যেমন ধর আমি, আমি কি আমাকে কিন্তু আমি যদি বাইরে চলে যাই আমাকে ইন্ডিয়ান অরিজিনই বলা হবে, কেন বলতো? আমার জন্ম এই দেশে কিন্তু আমার বাবা মার জন্ম বাংলাদেশে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা কি হচ্ছে? তাহলে কি বলছে? যেই ইন্ডিভিজুয়ালের কাজটা করবো, যেই ইন্ডিভিজুয়ালের কাজটা করবো আমার, সে হয় আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ করবে, সে না করলে ধর তার বাবা মা জন্মগ্রহণ করবে আনডিভাইডেড ইন্ডিয়া, তার বাবা মা জন্মগ্রহণ করলো আনডিভাইডেড ইন্ডিয়া, আচ্ছা স্যার তার বাবা মাও আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ করেনি, তাহলে এই যে যে ইন্ডিভিজুয়াল তার মা, তার মায়ের মা বা মায়ের বাবা, মানে বুঝতে পারলি তো কি বললাম? বংশগুলো দেখতে পাচ্ছিস তো? আমি যে ইন্ডিভিজুয়াল, স্যার ইন্ডিভিজুয়াল বিদেশে জন্মগ্রহণ করে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বিদেশে জন্মগ্রহণ করেছে, তাহলে ইন্ডিভিজুয়ালের বাবা মা কোথায় জন্মগ্রহণ করেছে? স্যার এরাও বিদেশে জন্মগ্রহণ করে, কিন্তু ওই এই যে ইন্ডিভিজুয়ালের যে মা, মায়ের মা বা মায়ের বাবা এই দুজনের মধ্যে কেউ ধর একজন ভারতে জন্মগ্রহণ করেনি, ভারত বা আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ করলেন, বা ধর এই ইন্ডিভিজুয়ালের যে বাবা আছে, বাবার বাবা বা বাবার মা কেউ ধর আনডিভাইডেড ইন্ডিয়া জন্মগ্রহণ করলেন, তখন তাকে বলা হয় আনডিভাইডেড ইন্ডিয়া, বুঝতে পারলি কাকে বলে আনডিভাইডেড ইন্ডিয়া? তো এদের জন্য সাপোজ ধর এই ইন্ডিভিজুয়াল জন্মগ্রহণ করেছে কানাডায়, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল জন্মগ্রহণ করেছে কানাডায়, এইবার কানাডায় জন্মগ্রহণ করেছে, এবার ধর ওর মা বা বাবা ওরাও কানাডায় জন্মগ্রহণ করেছে, ওখানে সমস্ত ফ্যামিলি তৈরি হয়ে গেছে, ঠিক আছে তো? এইবার ওদের দাদু
এই ইন্ডিভিজুয়াল তাদের মুখে শুনেছে যে না ওদের ওদের বাড়ি ছিল যে ইন্ডিয়াতে আগে বাড়ি ছিল, ওখানে ইন্ডিয়াতে প্রচুর রিলেটিভ আছে, বলছে চলো বলছে তখন বলছে নাতি বলছে চলো তার চলো আমাদের ঘুরিয়ে নিয়ে আসো, পাঞ্জাবে ওদের বিশাল বড় বাড়ি আছে, কিন্তু বলছে তাহলে এখানে ঘুরতে আসে, ঠিক আছে? তাহলে এদের জন্য যদি এরা 60 দিন থাকে, কেন দেখিস সরকার কেন করেছে? বলছে এ তো আর আসে না, তো বিদেশে চলে ওরা আর এখানে আসে না, ওরা কানাডায় থাকে এখানে আসে না, কিন্তু এখানে ওদের প্রচুর রিলেটিভ আছে। তো এখানে যখন কোনো একটা আসবে, যখন কোনো একটা বিয়ের অনুষ্ঠান করবে তখন আসতে হবে। দেখবি আমাদের আমাদের দেশে বহু পাঞ্জাবি কানাডা থাকে, বহু পাঞ্জাবি কানাডা থাকে, এখানে আসলো ঘুরতে আসবে। তো যখন ঘুরতে আসবে ও কি 7 দিনের বিয়ে খেয়ে চলে যাবে? জানিস 7 দিনের বিয়ে খেয়ে চলে যাবে? 10-15 বছর পর বা 20 বছর 30 বছর পর ও 10-15 দিন বিয়ে খেয়ে চলে যাবে? না স্যার, ও আসবে, বিয়ে খাবে, ওর যত রিলেটিভ আছে এখানে ও সব জায়গায় ঘুরবে, তারপর বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করবে, তারপর এখানে যত যত ঘোরার জায়গা আছে সব জায়গায় ঘুরবে। মোটামুটি 2 মাস হলে কোনো ব্যাপার না, ওরা অনেকটা টাইম নিয়েই আসে। দেখবি কেউ যদি বিদেশে থাকে, কেউ যদি বাইরে যদি ঘুরতে আসে, অনেকটা টাইম নিয়ে আসে, সে অনেকটা টাইম নিয়ে আসে, ফ্যামিলিকে টাইম স্পেন্ড আর টাইম দেয়। তার মানে বলছে এদের জন্য 2 মাস দেখতে দেখতে চলে যাবে, ওই এদের জন্য 2 মাস অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এটা সরকার নিয়ম করেছে। তাহলে কি বললাম বুঝতে পারলি তো? কাদের জন্য অ্যাপ্লাই হয় না? 3 জনের জন্য। কি কি? কেউ তো চাকরির সূত্রে বাইরে চলে গেল, ইন্ডিয়াসি, আর একটা কি বললাম ইউ মেম্বার অফ ইন্ডিয়াসি মানে ইন্ডিয়ান অরিজিন, কোন ইন্ডিয়ান অরিজিন ভারতে ভিজিট করবে, ইন্ডিয়ান অরিজিন ভারতে ভিজিট করতে আসবে, ইন্ডিয়ান অরিজিন কাকে বললাম? এই ভদ্রলোকটা, এ তো বিদেশে জন্মগ্রহণ করছে, এটা ইন্ডিয়ান অরিজিন। তার মানে বুঝতে পারছিস তো? তাহলে আমার কথাটা বলতে যে তোদের কথা বলছি না, সাপোজ ধর আমি একটা কথা বলছি, এমন একজন লোক ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার পূর্বপুরুষ ভারতে জন্মগ্রহণ, তার কাকে কিন্তু ইন্ডিয়ান অরিজিন বলা হয়? বুঝতে পারলি? ধর এটা হচ্ছে এই ভদ্রলোকের নাম বলে, এটা ধর ইন্ডিভিজুয়াল নাম রাম। রাম জন্মগ্রহণ করেছে কোথায়? স্যার রাম কানাডায় জন্মগ্রহণ, রাম কোথায় জন্মগ্রহণ করেছে? কানাডায় জন্মগ্রহণ, ঠিক আছে? কিন্তু রামের বাবা বা মা ও তার ভারতে জন্মগ্রহণ করেছে, তোর কথা ইন্ডিয়ান অরিজিন বলা হয়। ব্যাপারটা বুঝলি ইন্ডিয়ান অরিজিন কাকে বলে? লাস্ট পর্ব শেষ হয়ে যাবে, এই যে সরকার যে অ্যামেন্ডমেন্ট নিয়েছে, অ্যামেন্ডমেন্টটা পড়ো, যে সরকার নতুন একটা অ্যামেন্ডমেন্ট নিয়েছে, অ্যামেন্ডমেন্ট বাই ফাইন্যান্স অ্যাক্ট 2020, 2020 সালে সরকার একটা নতুন আইন নিয়েছে, সেই আইনটা পড়বো, ব্যাস তাহলে শেষ হয়ে যাবে। এটাতে এখানে লেখা আছে, আমার মতে বলে এই নোটটা পড়লেই মানে তোদের জন্য বেস্ট, এই চার্ট দিচ্ছে শুধু। আমার ট্যাক্সের নিয়মটা এটাই, চার্ট করে করে পড়ো, সুন্দর মনে থাকবে মানে, মনে থাকতে বাধ্য, ওই চার্ট করি। দেখ কি লেখা আছে, আইসি আর পিআইও, কি লেখা আছে দেখিস তো? স্যার আইসি জানি না আমি, আইসি এর ফুল ফর্ম কি? এরিকসন, আইসি ফুল ফর্ম কি? ইন্ডিয়ান সিটিজেন। পেয়েছিস খুঁজে? আইসি ফুল ফর্ম কি? ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা এইগুলো না আমি বলবো, তুই কি বললি স্যার এগুলো মনে রাখতে পারবো কি করে? লিখে পড়বো, এই যে লেখা আছে এগুলো লিখে পড়বো, মনে থাকবে না, এগুলো তো প্রচুর আসবে এমসিকিউ, প্রচুর এমসিকিউ আসবে। আচ্ছা আইসি ফুল ফর্ম কি বললাম বল? আর পিআইও ফুল ফর্ম বলতে পারবি? এইমাত্র বললাম ইন্ডিয়ান অরিজিন, পিআইও পার্সন ইন্ডিয়ান অরিজিন, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। তার মানে এমন কোন ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যে কিনা 182 দিনের বেশি ভারতে থেকেছে। কি বললাম কথাটা আমার সঙ্গে বলবি না, মনে রাখতে পারবি না। কোন ইন্ডিয়ান সিটিজেন অথবা পিআইও মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান সিটিজেন হোক, ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতবর্ষের নাগরিক, না ধর আমি ইন্ডিয়ান সিটিজেন, বা পিআইও ধর এমন কোন একজন পিআইও কি হোয়াট ইজ পিআইও? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এই দুজনের মধ্যে, এই দুজনের কথা বলছি, আইসি হোক বা পিআই হোক, এরা যদি কেউ 182 দিনের বেশি থাকে, 182 দিনের বেশি, হ্যাঁ, তাহলে এটা 182 দিনের বেশি থাকলে এটা, আর স্যার 182 দিনের কম থাকলে এটা। বোঝা গেল কি বললাম? এই নিয়মটা কার কার জন্য বললাম, এই নিয়মটা কার কার জন্য বললাম? আইসি আর পিআই, সবার জন্য নয় কিন্তু, আইসি আর পিআই। এরা যদি ভারতে 182 দিনের বেশি থাকে, ওরা যদি ভারতে 182 দিনের বেশি থাকে, তাহলে তাকে তোমাকে বলা হবে রেসিডেন্ট। এবং রেসিডেন্ট হলে তখন জানতে হবে সে অর্ডিনারি নাকি নন অর্ডিনারি। তাহলে আমাদের যে অ্যাডিশনাল কন্ডিশন ছিল, যদি দুটোই ফুলফিল করো, দুটোই অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই, মানে দুটোই ফুলফিল, তার মানে তুমি অর্ডিনারি। তুমি দুটোর মধ্যে একটা ফুলফিল করেছো বা একটাও ফুলফিল করোনি, তাহলে তোমাকে বলে নট অর্ডিনারি। তাহলে কি বললাম আমি আবার বলছি, আমাকে এখনই মুখস্থ করতে হবে, বলতে হবে যে স্যার এই যে সরকার যে নতুন আইনটা নিয়ে এসেছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020, ওখানে কি বলেছে সরকার? সরকার বলছে কোন এই নিয়মটা কাদের জন্য বলবো? শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন আর পিআই, আর কারোর জন্য নয়। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন আর পিআই, আর কারোর জন্য নয়। এবার কাদের জন্য বলবো? ইন্ডিয়ান সিটিজেন আর পিআই, আর কারোর জন্য আইসি আর পিআই। আইসি আর পিআই যদি ভারতবর্ষে প্রিভিয়াস ইয়ার যদি 180 বেশি থাকে,
তাহলে নর্মাল তুই যেটা শিখেছিস, তুই যেটা শিখিস সেটাই আমি এতক্ষণ বললাম। 100 বেশি থাকলে তুমি রেসিডেন্ট। আর রেসিডেন্ট হলে জানতে হবে তুমি অর্ডিনারি নাকি নট অর্ডিনারি। অর্ডিনারি কাকে বলে? দুটো অ্যাডিশনাল ফুলফিল অর্ডিনারি। স্যার একটা ফুলফিল বা একটা ফুলফিল নয়, নট অর্ডিনারি। এটা নর্মাল তুই জানিস, কিন্তু সমস্যা হচ্ছে এখানে স্যার কোনো আইসি বা পিআইও যদি 182 দিনের কম থাকে তখন কি হবে? স্যার আপনি তো 60 দিন করেছিলেন, এখানে ওইখানটাই ক্লজ নিয়ে চলে এসছে, 60 দিনটা আবার চেঞ্জ হয়ে যাবে। সরকার 60 দিনটাকে চেঞ্জ করে দিচ্ছে। কাদের জন্য? ওটা সবার জন্য নয়, কাদের জন্য? আইসি আর পিআইও। আইসি আর পিআইও যদি প্রিভিয়াস ইয়ার যদি 182 দিনের কম থাকে তাহলে কি হবে? 182 দিনের কম মানে নো, যদি 182 থাকতে না পারে তখন তাদের জন্য কি হবে? তখন যার কথা বলা হচ্ছে তার ইনকাম জানতে হবে। যার কথা বলে তার ইনকাম কত। যদি 182 দিনের কম থাকে, ঠিক আছে, তুমি 182 দিনের কম ভারতে ছিলে, তাহলে জানতে হবে তোমার ইনকাম কত। কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন বা পিআইও, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বুঝতে পারি গল্পটা? কানাডায় শিফট হয়ে যাবে, কানাডাই থাকে, ওখানেই ফ্যামিলি নিয়ে থাকে। আমি একটা ভদ্রলোকের নাম বললাম, তার মিস্টার কি বলো রাতুল, ও কানাডায় জন্মগ্রহণ হয়েছে কিন্তু ইন্ডিয়ান অরিজিন। এবার বলি স্যার ইন্ডিয়ান অরিজিন কাকে বলে শিখিয়েছি? ওর বাবা মা আমাদের দেশে জন্ম। তাহলে রাতুল তো বিদেশে থাকে, এবার এই দেশে ঘুরতে এসছে। এবার জানতে হবে ও কতদিন ছিল ভারতবর্ষে। স্যার ভারতবর্ষে 120 ছিল, 120 কম ছিল। যদি 120 কম থাকে তখন জানতে হবে রাতুলের ইনকাম কত। জানতে হবে রাতুলের ইনকাম কত। যদি রাতুলের ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয়, যদি ওর ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয়, স্যার 15 লাখ টাকার বেশি, ইয়েস। যদি 15 লাখ টাকার কম হয়, 15 লাখ টাকার কম হলে ওকে বলবো নন রেসিডেন্ট। 15 লাখ টাকার কম হলে ওর নন রেসিডেন্ট। যদি কি অত ভাবতে হবে না, এটা আমি বলছি না, আমি বারবার নিয়ম সরকার তৈরি করেছে, সরকার তৈরি করেছে এই কথাগুলো, ঠিক আছে। যদি 15 লাখ টাকার বেশি হয়, 15 লাখ টাকার বেশি হয় তখন জানতে হবে ও ভারতবর্ষে কি 120 দিনের বেশি ছিল কি ছিল না। ও ভারতবর্ষে ঘুরতে এসেছিল, ও যে কানাডায় জন্মগ্রহণ করেছে, ও তো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ও তো ভারতে ঘুরতে এসছে। ও যে ভারতে ঘুরতে এসছে, ও কি 120 দিনের বেশি ছিল কি বেশি ছিল না? হ্যাঁ স্যার 120 দিনের বেশি ছিল। আচ্ছা 120 দিনের বেশি ছিল এবং লাস্ট 4 বছরের মোট 365 থাকতে হবে। লাস্ট 4 বছরের মোট 365 থাকতে হবে। যদি থাকে তাহলে তাকে বলবো নট অর্ডিনারি রেসিডেন্ট। নট অর্ডিনারি রেসিডেন্ট যদি না থাকে তাকে বলে নন রেসিডেন্ট। মানে মোট কথা আগে যেটা 60 দিয়েছিল 120 দিন করেছে। কিন্তু কাদের জন্য? সবার জন্য না, ইন্ডিয়ান সিটিজেন আর পার্সন অফ ইন্ডিয়ান। আমি তোকে বলি একটু গল্পটা বলি, দেখ শোন। এদিক চল, এটা তো প্রথম পার্টটা এসে, এই প্রথম পার্টটা কোনো ব্যাপার না, মেন সমস্যা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা সমস্যা হয়, সবার সমস্যা এই পার্টটা। এটা বলেছি তুমি, গল্পটা বলেছি। কোনো ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, ভারতবর্ষে ঘুরতে আসলে প্রিভিয়াস ইয়ারে যদি 182 কম থাকে সমস্যা ওখানে। তাহলে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন আর ইন্ডিয়ান সিটিজেন 60 দিন বলে কোনো হয় না, ওদের জন্য 60 দিন হবেই না। তাহলে তোকে লিখেছিলাম মনে পড়ে? এই দেখ, এই কিছুক্ষণ আগে লিখলাম না ক্লজটা, লিখলাম না ক্লজটা, দেখ কি লেখা ছিল ক্লজ, এই দেখ, এই যে লিখেছিল, এই দেখ ইন্ডিয়ান সিটিজেন, এই দেখ ইন্ডিয়ান সিটিজেন, এই দেখ এখানে লেখা ছিল, এই দেখ এই দেখ কি ছিল, এই দেখ ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান অরিজিন লেখা ছিল। এদের জন্য 60 দিন অ্যাপ্লাই হয়, সরকারের নিয়মে চেঞ্জ করে দিয়েছে, ওই জন্য 60 দিন অ্যাপ্লাই করে। ইন্ডিয়ান সিটিজেন আর পার্সন অফ ইন্ডিয়ান অরিজিনের জন্য কোন ইন্ডিয়ান সিটিজেন, মানে আইসি এন্ড পিআইও, এদের জন্য 60 দিন অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, কি বলেছে? 60 দিন অ্যাপ্লাই হচ্ছে না, মানে এরা যদি 120 দিন থাকতে না পারে, আগে 60 দিন ছিল, মানে 60 দিনের জন্য অ্যাপ্লাই হবে না। জানতে হবে যেই যেই ভদ্রলোকটা ভারতবর্ষে এসছে, সেই ইন্ডিয়ান সিটিজেন বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তার ইনকাম 15 লাখ টাকা বেশি, হ্যাঁ 15 লাখ টাকার বেশি। যদি 15 লাখ টাকার বেশি হয় তার ইনকাম, বছরে 15 লাখ টাকার বেশি হয়, তখন দেখো ও ভারতবর্ষে কি 120 দিনের বেশি ছিল প্রিভিয়াস ইয়ারে এবং লাস্ট 4 বছর 365 দিনের বেশি ছিল, তাহলে তাকে বলা হবে নট অর্ডিনারি রেসিডেন্ট। কি বলা হবে? নট অর্ডিনারি রেসিডেন্ট। আর জি স্যার ও এটাই লিখে দেখ এখানে পড়, ভালো করে পড় এটা। যদি তুমি 120 দিনের বেশি থাকো এবং লাস্ট 4 বছর 365 দিনের বেশি থাকো তখন তোমাকে বলবো নট অর্ডিনারি রেসিডেন্ট। আর যদি তুমি তা না হও তাহলে নন রেসিডেন্ট, স্যার তা নাও হও, যদি তা না হয় মানে ধর তুই 120 দিনেরও বেশি থাকতে পারলি না, 120 দিনের কম ছিল, নন রেসিডেন্ট, বুঝতে পারলি তো? আর এখানে বলছে স্যার যদি ধরুন আমি যে আমার দেশে ঘুরতে এসছে সেই ইন্ডিয়ান সিটিজেন বা নট অর্ডিনারি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওর বছরে ইনকাম 15 লাখ টাকা হয়নি, 13 লাখ টাকা হয়েছে।
15 লাখ টাকা 13 লাখ টাকা হয়েছে, তাহলে তো নো তাহলে তো নন রেসিডেন্ট। তো এই নিয়মটা নতুন সরকার নতুন নিয়ম নিয়ে এসছে, এই নিয়মটা তাকে পড়তে হবে, এই নিয়মটা তাকে পড়তে হবে। তো এখানে লিখেছে, এখানে কি, ইন কেস অফ আইসি আর পিআইও ভিজিটিং ইন্ডিয়া, কোনো আইসি বা পিআইও যদি ভারতবর্ষে ভিজিট করতে আসে এবং ওর টোটাল ইনকাম এক্সক্লুডিং ইনকাম ফ্রম ফরেন সোর্সেস বাট ইনক্লুডিং ফ্রম ফরেন বিজনেস ইনকাম, তার মানে ওই যে যার কথা বলছি তার টোটাল ইনকাম 15 লাখ টাকা হবে, এই 15 লাখ টাকার মধ্যে ফরেন এর ইনকাম নেওয়া যাবে না, ফরেন সোর্সের ইনকাম নেওয়া যাবে না, ফরেনের কোন ইনকাম নেওয়া যাবে, বিজনেসের ইনকাম, ফরেন বিজনেস, ফরেনে তুমি বিজনেস করো সেই ইনকামটা নেওয়া যাবে, ঠিক আছে তো, বাট ইনক্লুডিং ফরেন বিজনেস ইনকাম, এবং যেই বিজনেসটা কন্ট্রোল হচ্ছে ভারত থেকে, যেই বিজনেসটা কন্ট্রোল হচ্ছে ভারত থেকে, ঠিক আছে, এবং সেটা যদি 15 লাখ টাকা ক্রস করে তখন তোমাকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হয়। যদি 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 তুমি 120 দিনের বেশি থাকো ভারতবর্ষে এবং লাস্ট 4 বছর 365 ছিল, তখন তোমাকে বলা হবে নট অর্ডিনারি রেসিডেন্ট। অঙ্ক করতে গিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে, কিন্তু এই জিনিসটা তো পড়ে রাখতে হবে, জিনিসটা পড়ে রাখতে হবে। আমি পরের দিন একবার জিজ্ঞাসা করবো, বুঝতে পারলি তো। আর আরেকটা কথা বলছে, ডিম রেসিডেন্ট বলে একটা কনসেপ্ট নিয়ে সরকার বলছে, ইন্ডিভিজুয়াল শ্যাল বি নট অর্ডিনারি রেসিডেন্ট, ইন্ডিভিজুয়ালকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে, ইন্ডিভিজুয়ালকে নট অর্ডিনারি রেসিডেন্ট বলা হবে যদি এই কন্ডিশনগুলো ফুলফিল করে। কি কন্ডিশন? ইন্ডিভিজুয়ালকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, টোটাল ইনকাম এক্সিডিং ইনকাম ফর ফরেন সোর্সেস বাট ইনক্লুডিং ফর ফরেন বিজনেস ইনকাম উইথ কন্ট্রোল ইন ইন্ডিয়া, 15 লাখ টাকা বেশি, এটা আগেই বলেছি। আর সেই পার্সন ইজ নট পেইং ট্যাক্স ইন এনি কান্ট্রি, সেই পার্সন অন্য কোনো দেশে ট্যাক্স দেয় না, ঠিক আছে, ডিউ টু হিজ ডোমিসাইল অ্যান্ড রেসিডেন্স অর সিমিলার নেচার, সে অন্য কোনো দেশে ট্যাক্স দেয় না, তখন তাকে ডিম রেসিডেন্ট বলা হবে। এই কোশ্চেনগুলো তোকে পড়ে রাখতে হবে, ব্যাস। এই যা বললাম, আমি বলবো পরের দিন পড়তে আসার আগে এই নিয়মগুলো পড়ে আসিস, তাহলে আমি জানবো অমুক সারা, পরের দিন পড়তে আসার আগে এগুলো পড়ে আসিস।